বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটা যারা ওপেন করেছেন বা দেখছেন তাদেরকে অবশ্যই কিছু সাজেশন দেওয়া ট্রাই করব, যে সাজেশন থেকে আপনারা উপকৃত হবেন। তো 47th বিসিএস প্রিলিমিনারির সামনেই, এবং আমি বলে দিই আমি 46th রিটেন পরীক্ষার্থী, রিটেন পরীক্ষা দিব। ক্লিয়ার করে নেই, আমি ফার্স্ট টাইমেই ঢুকেছিলাম, মানে প্রিলিমিনারি ক্র্যাক করেছিলাম। দেন আমি 45th-এ রিটার্ন দিলাম। রেজাল্ট প্রত্যাশী, দেখা যাক কী হয়। তো আমি আমার 45th এবং 46 বিসিএস কীভাবে প্রিপারেশন, প্রিলিমিনারি কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম, সেই ব্যাপারগুলো শেয়ার করার ট্রাই করব। হোপফুলি আপনারা উপকৃত হবেন। এবং আমি বলে দিই, 45th বিসিএসে আমি 2-2.5 মাসের মতো সময় পেয়েছিলাম, কারণ আমি জব করি। তো এই জবের মধ্যে থেকে আমার প্রিপারেশন নিতে হতো। আমি খুব লাকি ছিলাম যে মেন্টর হিসেবে আমার একজন জুনিয়রকে পেয়েছিলাম, এবং আমার এক সিনিয়রকে পেয়েছিলাম, তার কাছ থেকে অনেক হেল্প পেয়েছি। এবং খুব গোছানো একটা প্রিপারেশন হয়েছিল, যেখানে 2.5 মাস আমার জন্য এনাফ ছিল। আর এই 2.5 মাসের মধ্যেই আমার বিসিএস যেটা দিলাম সেটাতে আমার 170 ছিল 45-এ। এবং 46-এ আমার প্রিপারেশনটা 45-এ প্রিপারেশনটা একটু গুছিয়ে নিয়ে এসেছিলাম। 46-এ ওই তো প্রিপারেশন কিছুটা আপনার যেগুলো একদম ফিক্সড প্রিপারেশন সেগুলো তো অলরেডি হয়ে গিয়েছিল, সেগুলো ঝালাই দিচ্ছিলাম। আর সমস্যা আমি কিছু ব্যাপারগুলো দেখে গিয়েছিলাম। তো 46-এ মোটামুটি আরও ভালো পরীক্ষা দিলাম। তো লাইভ এমসিকিউ হিসেবে আমার ছিল 133.5। সো আমি এই বিষয়টাই শেয়ার করবো যে কীভাবে আপনারা প্রিপারেশন নেবেন, এবং একটু গোছানো প্রিপারেশন নিয়ে আপনাদের খুব দক্ষভাবে কীভাবে 120, আপনাদের টার্গেট থাকবে 120+, ঠিক আছে? 120+ আপনারা কীভাবে তুলতে পারবেন সেই ব্যাপারগুলি আমি শেয়ার করবো। আমি যেই সাজেশনগুলি পেয়েছি বা আমি আমার পড়ার সময়কালীন সময়ে যেভাবে আমাকে মেন্টালি প্রিপেয়ার করেছি, সেই বিষয়গুলো শেয়ার করবো। তো দেখি, প্রিলিমিনারি পাস করা কি কঠিন? এটা খুবই একটা কমন কোয়েশ্চেন। আসলে প্রিলিমিনারি পাস করা কঠিন ইন আ সেন্স, যেমন কঠিন, এই যেমন এখানে লিখে দিয়েছি কঠিন না, তবে কঠিন। এটা আপনার প্যারাডক্সিক্যাল কথা, মানে স্ববিরোধী কথা, মানে 2টা কথা একসাথে বলতেছে। তাদের মধ্যে এমন কিছু লোক আছে, যেমন পার্সোনালি আমি বলে নেই, আমি ব্র্যাগ করছি না, সেটা আমার আইবিএর এমবিএর যে প্রিপারেশন ছিল, আইবিএর এমবিএর প্রিপারেশনের সময় আমার ইংলিশ এবং ম্যাথ এমনভাবে প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছিলো যে এই 2টা জিনিস আমাকে ধরতে হয় নাই। মানে একদম শুরু থেকে আপনি যখন পড়াশোনা শুরু করবেন তখন যেভাবে থরলি আপনি প্রিপারেশন নেবেন, ওই ধরনের থর প্রিপারেশন আমার নিতে হয় না। কারণ ইংলিশে যে ভোকাব বলেন বা গ্রামার বলেন, সেটা যেভাবে আমার বিল্ড আপ হয়েছিল আইবিএর এমবিএর প্রিপারেশনের সময়, সেটা দিয়ে আমার কাজ চলে গিয়েছে। এবং ম্যাথের ক্ষেত্রে আপনার আইবিএর ম্যাথটা কিছুটা অ্যারিথমেটিক ম্যাথ আসে, ঠিক আছে? এখানে এখানে আপনার অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটিও দেখা হয়, ঠিক আছে? কম সময়ে কীভাবে আপনি ক্র্যাক করতে পারবেন। তো আইবিএর ম্যাথের যখন প্রিপারেশন নেওয়াটা কমপ্লিট হয়ে গেল, তখন বিসিএসের ম্যাথটা তো অত বেশি কঠিন লাগেনি। তবে 45 বা 46 যে বিসিএস কথা বললাম, কোনোটাতেই আমি 13-র উপরে পাই নাই। 45-এ পেয়েছিলাম হয়তো 11-12, এবং 46-এ পেয়েছিলাম হয়তো 12-13, এরকম কিছু একটা হবে, 15 বা 14 এরকম আমি কখনোই পাইনি। তো মোটামুটি এর মধ্যেই আমার প্রিপারেশন কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন কঠিন না, তবে কঠিন এটা কেন বলবো? কারণ যেমন আমার যেমন ম্যাথ আর ইংলিশ যেমন প্রিপারেশন কমপ্লিট হয়ে গিয়েছিল, এবং আমার বিশ্বাস যে যে কোনো পরীক্ষায় আমি দিতে বসতাম বিসিএস এর প্রিলিমিনারি, সেখানে আমার উইদাউট প্রিপারেশন দিলেও আমি লাইভ এমসিকিউতে যখন শুরু করলাম উইদাউট প্রিপারেশন পরীক্ষা দিলেও আমার মার্ক মোটামুটি 70 এর আশেপাশে থাকতো। 70 এর আশেপাশে থাকতো, মনে করেন যে 65 to এরকম, একদম উইদাউট প্রিপারেশন ছাড়া। এটা কেন সম্ভব হয়েছিল? কারণ আমার ইংলিশের একটা ভালো প্রিপারেশন ছিল, ম্যাথের একটা ভালো প্রিপারেশন ছিল, বা আমরা সবাই বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। হ্যাঁ, বাংলা গ্রামার তো কিছু পারি, বা রবীন্দ্রনাথ ঠাকুর বা কিছু কিছু যারা পরিচিত কবি সাহিত্যিক আছেন তাদের থেকে যেগুলি কোশ্চেন আসে, কিছু কিছু কোশ্চেন তো পারাই যায়। দেন এই 65 বা 85 আপনাদের কাছে মনে হবে যে উইদাউট প্রিপারেশন এত নাম্বার কিভাবে পেতো? এটা তো হতে পারে না। হ্যাঁ, আমিও আপনাকে বলি এটা হতে পারে না। কারণ কেন হতে পারে না জানেন? কারণ এই 65 বা 85 পাওয়ার জন্য আমি মনে করি প্রত্যেকটাতে 150+ দাগাতাম। তো 150+ যদি দাগাতাম, তো 150+ যদি দাগাই, তাহলে মনে করেন এখান থেকে পাইছি 65 বা 85, তাহলে কি পরিমাণ ইনকারেক্ট আমার হয়েছিল, ঠিক আছে? সেটা এখান থেকে আপনারা বুঝতে পারছেন। তো এই জিনিসটাই, যেমন আমি 65 বা 85 পেয়েছি, হ্যাঁ, 150+ দাগিয়ে, কিন্তু নরমালি হয় কি, দেখা গেছে 140 বা 150 দাগিয়ে 120, 130 বা 115 ইজিলি তোলা যায়, ঠিক আছে? তো এই জিনিসটা মেইন। আপনি 60, 70 ইজিলি তুলতে পারবেন,
আপনাকে পরীক্ষাতে বসাই দিলেই আপনি 200টা দাগায় দেন, আপনি 60-70 তুলতে পারবেন। বাট পরবর্তীতে যে 20 নাম্বার, পরবর্তী যে 30 নাম্বার, পরবর্তী যে 20 নাম্বার, 100 পরে যে 20 নাম্বার, 90 পরে যে 30 নাম্বার, 80 পরে যে 50 নাম্বার, এই নাম্বারটা তোলাটা হচ্ছে টাফ। আপনার হচ্ছে এই 30, এই 50, এই 40, এই 10, হ্যাঁ, এই নাম্বারগুলির জন্য হচ্ছে আপনার পড়াশোনা করতে হয়। এটাই হচ্ছে বিসিএস এর প্রিলিমিনারির মেইন খেলা। এবং বিসিএস প্রিলিমিনারির সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনি কি পারেন বা পারেন না। আপনাকে জানতে হবে কি পারেন আর কি পারেন না। এটা যদি আপনি জানেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন খুব বেশি সহজ হয়ে যাবে। যেমন আমার ক্ষেত্রে আমারটা আমি বলে দিচ্ছি, আমারটা বলে নিয়ে আপনার হচ্ছে মনে করেন আমারটা সূত্রের মতো আপনার সূত্রের মধ্যে বসিয়ে নেবেন যে কে কোনটাতে হচ্ছে বেশি ফোকাস করবেন বা কিভাবে কি প্রিপারেশন নেবেন। আমার ক্ষেত্রে যেমন বললাম যে হচ্ছে আমার ম্যাথ এবং হচ্ছে আমার ক্ষেত্রে বললাম আমি হচ্ছে ম্যাথ এবং হচ্ছে ইংলিশ, এই দুইটাতে হচ্ছে আমার তেমন কোনো প্রিপারেশন নিতে হয় নাই। ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আমি শুধুমাত্র যে লিটারেচার পার্টটা ছিল, লিটারেচার পার্টটা সেটা হচ্ছে আমি পড়েছিলাম, এবং লিটারেচার পার্টটা আমি পড়েছিলাম হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, হ্যাঁ। আর হচ্ছে আমাকে কিছু সাজেশন দিয়েছিল যে ভিক্টোরিয়ান পিরিয়ড বা শেক্সপিয়ার বা হচ্ছে আপনার বিভিন্ন পিরিয়ড বেসড রোমান্টিক পিরিয়ড, এইসব পিরিয়ড যেগুলো ইম্পর্টেন্ট পিরিয়ডের লেখক লেখিকারা কবি সাহিত্যিক আছেন তাদের লিটারারি ওয়ার্কগুলো পড়ে যেতে, হ্যাঁ। এবং আমি হচ্ছে আরেকটা জিনিস যেটা করে নাই সেটা হচ্ছে আপনার যে ওই উদ্ধৃতি বা উক্তি এগুলি হচ্ছে আমি পড়ে নাই, শুধুমাত্র শেক্সপিয়ার ছাড়া। এখন যেহেতু আপনাদের সময় আছে আপনারা পড়ে নিতে পারেন। আমি 45-এ শুধু শেক্সপিয়ার ছাড়া আর কারোটা পড়ি নাই। কারণ হচ্ছে কি যে হচ্ছে আমার কাছে আমি প্রিভিয়াস এর কোশ্চেনগুলি দেখলাম। সেক্ষেত্রে মনে হয় আমি তো শুধুমাত্র 48 বিসিএস এ দেখেছিলাম যে হচ্ছে আপনার 48 বিসিএস এ দেখেছিলাম যে শুধুমাত্র হচ্ছে আপনার মনে হয় 4টা বা 5টা হচ্ছে উক্তি থেকে ছিল। বাকি বিসিএস গুলোতে কিন্তু এরকম উক্তি বা উদ্ধৃতি থেকে তেমন কোনো কোশ্চেন ছিল না। ম্যাক্সিমাম 1টা অথবা 2টা। ওই 1টা 2টা মার্ক আমার দরকার নাই। আমার দরকার ছিল হচ্ছে গ্রামারের যে হচ্ছে 20 মার্কস, আমার হচ্ছে গ্রামারের দরকার ছিল 20 মার্কসে হচ্ছে মনে করেন 16, 17, এবং লিটারেচারে যে হচ্ছে 15 মার্কস, আমার এই 15 মার্কসের মধ্যে দরকার ছিল হচ্ছে 9, 8 এরকম কিছু। সো আমি যেন হচ্ছে 25, 26 এরকম পাই। বাট আলহামদুলিল্লাহ 45-এ হচ্ছে আমার ইংলিশে, 30-তে 35-এ আমার ছিল 27 এর মতো, এবং আরও আলহামদুলিল্লাহ 46th বিসিএসে আমার হচ্ছে ছিল হচ্ছে 35-এ 31। 31 এর কারণ হচ্ছে কি যে আমার যে গ্রামার পার্টটা খুব ভালো হয়েছিল, কারণ গ্রামার পার্টে কোশ্চেন ছিল হচ্ছে আমার কাছে যত ধারণা 25টা, এবং হচ্ছে আপনার লিটারে ছিল 10টা, এবং 10টা লিটারেচারের যে কোশ্চেনগুলি ছিল সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে। তো আমি আপনাদেরকে বলবো যে হচ্ছে আপনাদের যে বেসিক যেখানে প্রবলেম সেইটাতে হচ্ছে আপনার জানতে হবে যে আপনার কিসের প্রবলেম। যেহেতু আমার ম্যাথে কোনো প্রবলেম ছিল না, আমি ম্যাথ একদম ধরেই নাই। শুধুমাত্র হচ্ছে পরীক্ষার আগে হচ্ছে আমি ওই কিছু কিছু জিনিস আছে, মুখস্থ টাইপ জিনিস আছে, যেমন হচ্ছে আপনার বাস্তব, ওই এই চ্যাপ্টার বি² - 4ac যে নিশ্চয়কের ব্যাপারগুলি থাকে, ঠিক আছে। এটাকে কি বলে আমি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, ওই যে আপনার ax² + bx + c = 0, এটা দিয়ে বের করতে হয় বিভিন্ন বাস্তব বা মূলদ, অমূলদ, অবাস্তব অনেক কিছু থাকে। এটা যেমন লগারিদমে কিছু মুখস্থর ব্যাপার আছে, লগারিদম, ঠিক আছে। এই জিনিসগুলি হচ্ছে আমি দেখে গিয়েছিলাম। আদারওয়াইজ হচ্ছে আমি কোনো কিছুই দেখে যাইনি। ইংলিশের ক্ষেত্রে আপনাকে তো বললাম, ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আমি একদমই দেখি নাই। শুধুমাত্র পরীক্ষার আগে হচ্ছে আপনার ক্লিপস টোভেল পড়েছিলাম আইবির এমবির প্রিপারেশনের সময়, সে শুধুমাত্র সেটা দেখে গিয়েছিলাম। আর হচ্ছে লিটারেচারের ক্ষেত্রে তো আপনাকে বললাম যে ইম্পর্টেন্ট লিটারেরি ওয়ার্কসগুলো ছাড়া আমি কিছুই দেখি নাই, এবং হচ্ছে ইম্পর্টেন্ট যারা ছিলেন যেমন শেক্সপিয়ার ছিলেন, ভিক্টোরিয়ান পিরিয়ড ছিল, হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড ছিল, যেমন হচ্ছে আপনার রোমান্টিক পিরিয়ড ছিল, বা আধুনিক যুগের কিছু কিছু ইম্পর্টেন্ট ছিল। আমি শুধু ইম্পর্টেন্টগুলি দেখে গিয়েছিলাম, এবং উক্তি এবং উদ্ধৃতি হচ্ছে আমি দেখি নাই 45-এ। বাট 46-এ হচ্ছে আমি মোটামুটি যারা খুব বিখ্যাত এরকম ম্যাক্সিমাম কত 10-12 জনের হচ্ছে আমি বাছাইকৃত 5টা বা 6টা করে দেখে গিয়েছিলাম। শুধু শেক্সপিয়ারেরগুলি হচ্ছে আমি ভালো করে পড়ে গিয়েছিলাম। হুম। তো এই জিনিসগুলি হচ্ছে আমি কিন্তু দেখি নাই। আমার জন্য মেইন যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বাংলা লিটারেচার। এবং আমি বিশ্বাস করি এই জিনিসটা সমস্যা আপনাদের অনেকেরই হয়, বাংলা লিটারেচার এবং হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ বিষয়াবলী যেটা। বাংলা লিটারেচারের ক্ষেত্রে তো হচ্ছে বা বাংলা সাহিত্য প্রিপারেশনের জন্য হচ্ছে আমি তো আপনাকে আগেই বলে নিয়েছিলাম, আমি খুব লাকি, কারণ হচ্ছে আমি খুব ভালো সাজেশন পেয়েছিলাম, যেখান থেকে হচ্ছে আমি আমার
উম, যে দুর্বলতা বা কিভাবে পড়বো, কারণ এটা তো বিশাল সিলেবাস, আপনি তো শেষ করতে পারবেন না। আপনি হচ্ছে একটা বই নেবেন, সেই বইতে মনে করেন যে প্রায় 100 জনের মতো লিটারারি পার্সন আছে, হ্যাঁ 100 জন আপনি পড়ে ফেলেন। আরেকটা বই নেবেন, সেখানে হচ্ছে 70টা আছে লিটারারি ওয়ার্ক, এই 70টার মধ্যে দেখবেন যে আবার 10 জন হচ্ছে এখানে ছিল না, তো হচ্ছে আবার এই দুটো অ্যাড করেন, তাহলে কত হয়, 110 জন। সো এইভাবে পড়তে পড়তে তো হচ্ছে আপনি পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে বাছাই করতে হবে যে আপনি কি পড়বেন বা পড়বেন না। হ্যাঁ, পিএসসির যে 11 জন আছে তাদেরকে তো অবশ্যই পড়বেন। দেন হচ্ছে পঞ্চপাণ্ডব যারা আছে তাদেরটা তো অবশ্যই পড়বেন, ঠিক আছে। যেন হচ্ছে বাংলাদেশের আরো বিখ্যাত বিখ্যাত লোকজন আছে, তাদের যে সাহিত্যকর্ম সেগুলি তো অবশ্যই পড়বেন। তো আমার ক্ষেত্রে হচ্ছে যেটা হয়েছিল যে আমি সাহিত্যের ক্ষেত্রে প্রিপারেশনের ক্ষেত্রে হচ্ছে আমি অগ্রদূত বাংলা বইটা ফলো করেছিলাম, এবং অগ্রদূত বাংলা বই থেকে হচ্ছে আমাকে ফলো করতে বলেছিল হচ্ছে এক জুনিয়র। উনি আমাকে বলেছিলেন যে অগ্রদূত বাংলা বইয়ের প্রথম 100 পেজ, তো উনি হচ্ছে রাস্তায় বসে বলে দিয়েছিল এরকম 100 পেজ, বাট হচ্ছে আপনারা যখন অগ্রদূত বাংলা বইটা খুলবেন তখন সেখানে হচ্ছে আপনার এই প্রাচীন সাহিত্য, ঠিক আছে, দেন হচ্ছে মধ্যযুগের সাহিত্য, প্রাচীন যুগের সাহিত্য, মধ্যযুগের সাহিত্য, ঠিক আছে, তারপরে হচ্ছে দেন আপনি দেখবেন যে হচ্ছে বিখ্যাত বিখ্যাত রাইটারের শুধুমাত্র হচ্ছে উপন্যাস, দেন হচ্ছে আপনার কাব্যগ্রন্থ, দেন হচ্ছে সেখানে ছিল তাদের উপাধি, ওই 100 পেজের মধ্যে, ঠিক আছে, উপাধি ছিল। দেন হচ্ছে আপনার ছিল যে হচ্ছে তাদের যে কোন কোন পত্রিকায় হচ্ছে তারা সম্পাদক ছিল, সেই ধরনের ইনফরমেশনগুলি ছিল। তো ওই প্রথম 100 পেজ বা 110 পেজ, হ্যাঁ, পড়ার পরে আমার যেটা হয়েছিল যে হচ্ছে আপনার মোটামুটি আমি যখন পরীক্ষা দিতাম তখন একটা মোটামুটি ভালো মার্কস থাকতো আমার বাংলা থেকে। কারণ হচ্ছে এই প্রথম 100 পেজ যদি আপনি পড়তে পারেন না, 100 পেজ বা 105 পেজ যদি আপনি পড়তে পারেন, তাহলে সুন্দর করে হচ্ছে আপনি সেখানে, কারণ প্রাচীন যুগের সাহিত্য, মধ্যযুগের সাহিত্য থেকে কোশ্চেন মাস্ট আসবে, ঠিক আছে। তারপর বিখ্যাত উপন্যাস, একটা একটা অথবা দুইটা উপন্যাস আপনার থাকবেই, যে হচ্ছে হুমায়ুন আহমেদের নিচের কোণে হুমায়ুন আহমেদের উপন্যাস, নিচের কোণে আবু জাফর ওবায়দুল্লাহর আবু জাফর ওবায়দুল্লাহর হচ্ছে উপন্যাস, নিচের কোণটি হচ্ছে আপনার আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাসের একটি উপন্যাস, ঠিক আছে। সেগুলো হচ্ছে অগ্রদূতের বাংলা বইয়ের এই 105 পেজের যে কোনো একটাতে পাবেন। তো আমি এখানে অগ্রদূত বাংলাটা বলছি কারণ অগ্রদূত বাংলাটা হচ্ছে আমি প্রেফার করেছিলাম, এবং অগ্রদূত বাংলাটা বইটা হচ্ছে আমাকে সাজেশন দিয়েছিল হচ্ছে এক ছোট ভাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি। বাট আপনাদের ক্ষেত্রে যে বইটা আছে সেই বইটাই আপনারা পড়বেন, এবং আমি এখানে যেগুলি বললাম যে প্রাচীন যুগের সাহিত্য বা মধ্যযুগের সাহিত্য, বিভিন্ন কবি সাহিত্যিকের উপন্যাসে যে হচ্ছে একটা, যদি রোবাস্ট একটা ধারণা পান, একটা লিস্টের মতো থাকে, সেখান থেকে আপনি পড়ে ফেলবেন। তাদের উপাধিগুলো ছিল কি সেটা পড়ে ফেলবেন। তারপর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, তারপর ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, এগুলিতে মাস্ট পড়বেন। যেমন এখন হচ্ছে জুলাই আন্দোলন ভিত্তিক বই বেরিয়েছে, সেই জুলাই আন্দোলন ভিত্তিক বইগুলি হচ্ছে আপনারা পড়ে ফেলবেন। হুম, মানে বইয়ের নামগুলি পড়ে ফেলবেন, বইয়ের রাইটারগুলোকে পড়ে ফেলবেন। বই পড়তে পারলে তো অবশ্যই ভালো। তো হচ্ছে এইভাবে হচ্ছে আপনাদের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবং বাংলা গ্রামারের ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, বাংলা গ্রামারের ক্ষেত্রেও হচ্ছে আমি অগ্রদূত বাংলা গ্রামারটা ফলো করেছিলাম, কারণ হচ্ছে অনেকে সাজেশন দিয়েছিল ক্লাস 9 বাংলা বইটা পড়তে। তো আমি যেটা দেখলাম যে হচ্ছে অগ্রদূত বাংলা বই বা যে কোনো হচ্ছে আপনার যেটা রেফারেন্স বই হিসেবে আমরা ইউজ করি আপনার বিসিএস এর ক্ষেত্রে, তো এই আপনার রেফারেন্স বইগুলি মেইনলি কাজে দেয় হচ্ছে সেখানে হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি থাকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি থাকে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি যদি আপনি পড়েন তখন একটু বুঝতে পারবেন যে হচ্ছে কি ধরনের কোশ্চেন আছে। যেমন হচ্ছে আপনার যখন দেখবেন হচ্ছে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি পড়লেন, বা কাজী নজরুল ইসলাম এর যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি পড়বেন তখন দেখবেন সেখান থেকে অনেক ডিটেইলড কোশ্চেন আছে, তারা কোথায় জন্মগ্রহণ করেছিল, তাদের প্রথম সাহিত্যকর্ম কি, তাদের হচ্ছে কোন কোন কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়েছিল, বা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে কি কারণে নোবেল প্রাইজ পেয়েছিল, বা হচ্ছে একটা আপনার কবিতার উদ্ধৃতি দিলে এটা কোন কাব্যগ্রন্থের কোন কবিতার অন্তর্ভুক্ত, এই ধরনের কোশ্চেনগুলি আসে। বাট হচ্ছে আপনি যখন নুরুল মোমেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবেন, নুরুল মোমেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কি, যে তার নাটক কি, নেমেসিস, এর বাইরে হচ্ছে আর কিছু আসে না। তার মানে হচ্ছে এই দেখেন, নুরুল মোমেন নেমেসিস, এটা আমি একবার দুইবার পড়ছিলাম, মুখস্থ হয়ে গেছে। আপনারা দেখেন, আপনারা অলরেডি পড়েছেন, তো এটা মুখস্থ হয়ে গেছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখাটা খুবই ম্যান্ডেটরি, কারণ এখান থেকে আপনি বুঝতে পারবেন কার জন্য কি পড়তে হবে, ঠিক আছে। এখন যার জন্য ডিটেল পড়তে হচ্ছে তার জন্য ডিটেল পড়বেন, এই যে এরা হচ্ছে পিএসসি 11 ভাই, তাদেরটা অবশ্যই পড়তে হবে। পঞ্চপাণ্ডব থেকে হচ্ছে আপনার বিখ্যাত বিখ্যাত এরকম 2-3 জন আছে যাদের থেকে কোশ্চেন আসে ডিটেল, তাদের ডিটেল কোশ্চেন পড়বেন। জসীমউদ্দিন থেকে ডিটেল কোশ্চেন আসে, জসীমউদ্দিন পড়বেন। বেগম রোকেয়া থেকে ডিটেল কোশ্চেন আসে, বেগম রোকেয়া থেকে প্রশ্ন পড়বেন। ফররুক আহমেদ থেকে কোশ্চেন এবার আসার পসিবিলিটি খুবই বেশি, ফররুক আহমেদ থেকে একটু ডিটেল পড়ে যাবেন। তো এইভাবে, হ্যাঁ। তো আপনারা হচ্ছে মেইনলি হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের সাজেশন পাবেন, 30-40 এরকম হচ্ছে সাহিত্যিক আছেন, যাদেরকে হচ্ছে আপনার যাদেরকে মাস্ট হচ্ছে আপনার মোটামুটি ডিটেল পড়তে হবে, ইনক্লুডিং এই 30-40 জনের মধ্যে কিন্তু 11 জন আছে। 11 তো ডিটেল পড়বেন, আর এই 30 জনের সাহিত্যিকের অল্প অল্প কিছু কিছু ডিটেল আপনারা পড়ে যাবেন, তাহলে হচ্ছে আপনার বাংলা সাহিত্য কমপ্লিট হয়ে যাবে। আর বাংলা গ্রামারের ক্ষেত্রে হচ্ছে বাংলা গ্রামার থেকে চলে আসলাম এখানে। বাংলা গ্রামারের ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার অ্যাপ্লাইড, যে যেই জিনিসগুলি হচ্ছে আপনি
অ্যাপ্লাই করতে পারেন, যে জিনিসগুলো হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেই ধরনের জিনিসগুলো কিন্তু আপনার পরীক্ষাতে আসে। যেমন হচ্ছে আপনার এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ আসে, ঠিক আছে? এক কথায় প্রকাশ আসে। বানান শুদ্ধিকরণ, বানান থেকে তো কোশ্চেন আসবেই, ঠিক আছে? দেন হচ্ছে বাক্য শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ থেকে তো কোশ্চেন আসেই। আর বানান শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ, কিভাবে শব্দ গঠন করতে হয়, এগুলি পড়লে তো হচ্ছে আপনার এই কি বলে, আপনার রিটেনের প্রিপারেশনটা মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, তো যেগুলি হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই জিনিসগুলি খুব একটু ভালো করে দেখবেন। আর হচ্ছে যে জিনিসগুলো দেখবেন সেগুলো হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রম কি কি আছে সেই জিনিসগুলো হচ্ছে ডিটেলস পড়ে যাবেন। এবং তার আগে কি করবেন, কোন একটা মনে করেন কোন একটা চ্যাপ্টার আপনি পড়ছেন, সমাজ চ্যাপ্টারটা পড়তেছেন, তো আপনি প্রথমে কি করবেন, সমাজ চ্যাপ্টার হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেনটা খুব সুন্দর করে হচ্ছে আগে দেখবেন, ঠিক আছে? আপনি পারলে ভালো, না পারলেও সমস্যা নেই, প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলে আপনি ওভারঅল বুঝতে পারবেন যে কোন ধরনের টপিক থেকে আপনার বেশি ধরনের কোশ্চেন আছে। যেমন সমাজ যখন আপনি পড়বেন তখন দেখবেন যে হচ্ছে তৎপুরুষ বা হচ্ছে আপনার বা কর্মধারয় সমাজ থেকে মনে হয় একটু কম আসে, এবার তৎপুরুষ সমাজ থেকে বেশি আসে, এবং হচ্ছে বহুব্রীহি সমাস এগুলি থেকে একটু বেশি আসে, ঠিক আছে? আর কিছু কিছু হচ্ছে আপনার অন্য ধরনের সমাস আছে, যেমন উপপদ তৎপুরুষ সমাস, ঠিক আছে? বা হচ্ছে প্রাগু সমাস, দ্বিগু সমাস, একটু ডিফারেন্ট যেগুলি আছে, যেমন হচ্ছে আপনার চৌরাস্তা, ও আমরা হচ্ছে যেমন অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসের সাথে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি বা সংখ্যাবাচক কর্মধারয়, ঠিক আছে? এটার একটা পার্থক্য আছে, বা হচ্ছে এটার বিভিন্ন ধরনের উদাহরণ আছে, ঠিক আছে? এই জিনিসগুলি হচ্ছে আপনারা ব্যতিক্রম যেগুলি সেগুলো হচ্ছে আপনারা এই সুন্দর করে পড়ে ফেলবেন। এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমি বারবার বলতেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আগে দেখে দেন হচ্ছে পড়াশোনা শুরু করবেন, তাহলে হচ্ছে ইজিলি আপনার জন্য সুন্দর গোছানো একটা প্রিপারেশন হয়ে যাবে। অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বা বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কখনো কোনোদিন চেঞ্জ হবে না, যেমন মুক্তিযুদ্ধ কখনো চেঞ্জ হবে না, দেন হচ্ছে ভাষা আন্দোলন কখনো চেঞ্জ হবে না। আচ্ছা, এক কথায় বলি যে 1947 থেকে 1971 পর্যন্ত যেই ধরনের ঘটনাগুলি ঘটেছে সেখান থেকে কোনো কিছু চেঞ্জ হবে না, এবং এর থেকে হচ্ছে আপনার কিছু ধরনের রিসেন্ট যে হচ্ছে আপনার সিলেবাস পাবলিশ হলো, সেই সিলেবাসে কিছু কিছু অংশ বাদ দিয়েছে, সেই বাদকৃত অংশগুলো হচ্ছে আপনারা বাদ দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার এই 1947 টু 1971 যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু একটু কনজেস্টেড, একটু প্রিসাইজ এবং কনসাইজ হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে? তো আপনার ক্ষেত্রে প্রিপারেশনটা একটু সহজ হবে। তো এইগুলি বলে এখান থেকে মনে করেন 2, 3, 4, 5 মার্ক আপনারা ইজিলি পাবেন। যেমন বাংলাদেশের হচ্ছে বর্তমানে হচ্ছে বিভিন্ন ধরনের কমিশন গঠিত হয়েছে, 6টি কমিশন গঠিত হয়েছে। এই কমিশনগুলির রিপোর্টের হচ্ছে বিভিন্ন ধরনের অধ্যায় আছে, কি কি আপনার সাজেস্ট করলো তারা, ঠিক আছে? সংসদ বিষয়ক কী ধরনের সাজেশন, নির্বাহী বিভাগ সম্পর্কিত কী ধরনের সাজেশন, সংবিধান সংস্কার কমিশনের সাজেশন, নির্বাচন কমিশনের সাজেশন, দেন হচ্ছে আপনার হচ্ছে জনসংস্কার কমিশনের যে রেকমেন্ডেশন, নারী বিষয়ক যে কমিশন গঠন করা হয়েছিল তারা কী ধরনের সাজেশন দিয়েছে, এই জিনিসগুলি হচ্ছে আপনারা খুব ভালো করে পড়বেন। তাছাড়া হচ্ছে এই ধরনের সংবিধান, বিভিন্ন ধরনের সংস্কার কমিশনের যে বিভিন্ন ধরনের রিপোর্ট, সংস্কার কমিশনের রিপোর্টগুলি আপনারা ভালো করে পড়বেন। দেন হচ্ছে আপনার বাংলাদেশের জাতীয় বিষয়াবলী সম্পর্কিত যেগুলি আছে সেগুলি তো অবশ্যই ভালো করে পড়বেন। এই কয়েকটা জিনিস পড়ার পরে কিন্তু আর কিছু আপনার থাকে না। বাংলাদেশ বিষয়গুলোতে এই ২ টা জিনিস। বিশেষ করে হচ্ছে আপনার চ্যাপ্টার, আমি যে চ্যাপ্টার স্পেসিফিক করে দিই, আপনারা যদি চান চ্যাপ্টার 1 এবং হচ্ছে চ্যাপ্টার আপনার 6, এই ২ টা জিনিস হচ্ছে আপনার কখনো কোনোদিন চেঞ্জ হবে না। হ্যাঁ? এই 6 এর মধ্যে সংবিধানের মধ্যে হচ্ছে সংবিধান তো আছেই। প্লাস সংবিধান সংস্কার কমিশনের যে হচ্ছে বিভিন্ন ধরনের সাজেশন বা রিকমেন্ডেশন গুলো ছিল সেগুলো তো অবশ্যই হচ্ছে আপনারা পড়ে ফেলবেন। এই ২ টা জিনিস কিন্তু কখনোই চেঞ্জ হবে না। এই ২ টা জিনিস হচ্ছে যত বেশি আপনারা পড়তে পারবেন, একটু রোবাস্ট, একটু রিগোরাস ওয়েতে, তত বেশি হচ্ছে আপনাদের লাভ। এটা হচ্ছে আপনাদের রিটেনেও হচ্ছে আপনাদের কাজে দিবে। এছাড়া হচ্ছে বাকি যে চ্যাপ্টারগুলি আছে, আমি যদি বলি যে বাংলাদেশের সব বাকি যে চ্যাপ্টারগুলো আছে আমার কাছে পার্সোনালি মনে হয় যেমন বাংলাদেশের অর্থনীতির আন্ডারে পড়ে। আর বাংলাদেশের অর্থনীতি যেহেতু বললাম, সেহেতু হচ্ছে বাংলাদেশের অর্থনীতি বিষয়ক সংস্কার কমিশন বা কিছু হলো শ্বেতপত্র কমিটি ছিল। এই শ্বেতপত্র কমিটির রিপোর্টটা খুব সুন্দর করে পড়বেন, ঠিক আছে? প্রধান কে ছিল বা কি ধরনের রেকমেন্ডেশনস গুলো দেওয়া ছিল। আর বাংলাদেশের অর্থনীতি হচ্ছে আপনার কত নম্বর চ্যাপ্টার? এটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার। আমি যদি বলি এক কথায় 4 নম্বর চ্যাপ্টারও যদি আপনি ভালো করে পড়েন, দেন হচ্ছে আপনি 2 নম্বর চ্যাপ্টার পারবেন কৃষি সম্পদ। আপনি হচ্ছে বাংলাদেশের শিল্প বাণিজ্য এটা পারবেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনি তো অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টটা যখন বের হবে 2025 সালে, তখন তো সেটা পড়ে ফেলবেন, ঠিক আছে? এগুলি পড়লে হচ্ছে আপনার মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। দেন হচ্ছে বাকি যে কিছু কিছু চ্যাপ্টার আছে, যেমন চ্যাপ্টার 7 বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, ঠিক আছে? রাজনৈতিক দলগুলো সম্পর্কে কোশ্চেন আসতে পারে, রাজনৈতিক দলগুলোর হচ্ছে গণতান্ত্রিক যে সক্ষমতা সেগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? দেন হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। হ্যাঁ, বাংলাদেশের সরকার ব্যবস্থা কিন্তু হচ্ছে সংবিধান সংস্কার কমিশন বলেছে যে হচ্ছে বাংলাদেশের যে বর্তমান নির্বাহী বিভাগ কিভাবে পরিচালিত হবে, কয় কক্ষ বিশিষ্ট সংসদ হবে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনারা সুন্দর করে পড়ে ফেলেন। আর বাংলাদেশের জনসংখ্যা আদমশুমারি, এগুলো তো হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2025 যেটা আছে সেটা হচ্ছে আপনার পড়লেই হবে। এবং হচ্ছে 2021
সালে যে আদমশুমারিটা হয়েছে, সেই আদমশুমারির কিছু কিছু জিনিস হচ্ছে আপনারা পড়তে পারেন। এখন এটা এত ইম্পর্টেন্ট কিনা আমি সেটা জানি না, বাট আপনারা চাইলে পড়তে পারেন। তো বাংলাদেশের হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে হচ্ছে খুবই শর্ট সিলেবাস আমি বলবো। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে একটু ধীরে সুস্থে পড়লে হচ্ছে আপনার 7 দিনের মধ্যে খুব সুন্দর, 7 দিনের মধ্যে এমন প্রিপারেশন নিতে পারবেন যেন হচ্ছে আপনি 30-এ মোটামুটি হচ্ছে আপনার 22+ এখান থেকে তোলার সক্ষমতা হয়। এবং তার জন্য কি করতে হবে, প্রথমে 1 নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি। জাতীয় বিষয়গুলো হচ্ছে 1947 থেকে 1971 এই জিনিসটা আছে। দেন হচ্ছে সমসাময়িক হচ্ছে কালের ইতিহাস, সৃষ্টি, সংস্কৃতি, এগুলি তো যে বিভিন্ন ধরনের আপনার বাংলাদেশের পাল বংশ, মৌর্য বংশ ছিল। দেন হচ্ছে আপনার ব্রিটিশ উপনিবেশ ছিল। ব্রিটিশ সময়কালে যারা গভর্নর ছিল তাদের বিভিন্ন ধরনের কাজ। দেন সতীদাহ প্রথা কবে লোপ হয়েছিল, রেল সংস্কার করেছে কে, ঠিক আছে, বা বিধবা বিবাহ প্রচলন করেছে কোন গভর্নর, এই জিনিসগুলি হচ্ছে পড়লেই এনাফ। তো 1 নম্বর চ্যাপ্টারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং হচ্ছে এরপর ইম্পর্টেন্ট কোনটা, 4 নম্বর চ্যাপ্টারটা, সেটা হচ্ছে কি বাংলাদেশের অর্থনীতি। এবং এরপরে হচ্ছে আপনার বাংলাদেশের সংবিধান। সংবিধানটা তো হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট। বিশেষ করে এইবার সংবিধানের সাথে হচ্ছে আপনার সংস্কার, 6টা মনে হয় সংস্কার কমিশন ছিল, এই 6টা সংস্কার কমিশনের সবগুলি বিষয়গুলি আপনারা সুন্দর করে আপনারা পড়ে ফেলবেন। আর এই সংস্কার কমিশনের রিপোর্টগুলি পড়লে হচ্ছে আপনাদের যেমন 7 নম্বর চ্যাপ্টার আছে যে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বা 8 নম্বর চ্যাপ্টার আছে যে বাংলাদেশের সরকার ব্যবস্থা। হ্যাঁ, তারপর বাংলাদেশের অর্থনীতির আন্ডারে পড়বে হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার যেটা কৃষি সম্পদ, জনসংখ্যা, আদমশুমারি হচ্ছে অর্থনৈতিক যে সমীক্ষা, সেটা পড়লে হচ্ছে আপনাদের হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার 9 নম্বর চ্যাপ্টার যেটা আছে বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট গুরুত্ব, এগুলো তো পড়লে হচ্ছে আপনি শুধুমাত্র এই 9 নম্বর চ্যাপ্টার পড়ে হচ্ছে আপনার টোটাল জীবনটা কাটিয়ে দিতে পারবেন, কে কোন প্রাইজ পেয়েছে বা না পেয়েছে। তো এক্ষেত্রে হচ্ছে আমি অত বেশি এটাকে গুরুত্ব দিয়ে পড়তাম না। যেটা বেশি গুরুত্ব দিয়ে পড়তাম এই যে আপনার হচ্ছে 21শে পদক বা স্বাধীনতা পদক, 21শে পদক, স্বাধীনতা পদক রিসেন্ট যেটা ঘোষণা হলো, সেখানে কে বিশেষ স্বাধীনতা পদক, বিশেষ করে হচ্ছে সাহিত্য। দেন হচ্ছে আপনার সাংবাদিকতাতে হচ্ছে এইবার আসতে পারে, কারণ হচ্ছে ওই আমার দেশের সম্পাদক, ওনার ওনার ব্যাপারটা এখানে আসতে পারে, মাহমুদুর রহমান। আহ, তো এই জিনিসগুলি হচ্ছে আপনারা সুন্দর করে পড়ে ফেলবেন, তাহলে হচ্ছে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এদিকে আসি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে হচ্ছে আপনার 20 মার্ক, এবং এই 20 মার্কের মধ্যে হচ্ছে আপনার 5টা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই টপিক দেওয়া আছে। কিন্তু এই ক্ষেত্রে হয় কি, 5টা গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ম্যাক্সিমাম কোশ্চেনই হচ্ছে সমসাময়িক যে বিষয়গুলি আছে। বিশেষ করে এই বছর আমার কাছে মনে হয় সমসাময়িক বিষয়গুলো থেকে হচ্ছে, যদি আপনি পড়াশোনা করেন সমসাময়িক বিষয়গুলো থেকে হচ্ছে আপনি 15+ মার্ক হচ্ছে এরকম পাবেন। কমন পাবেন আমি বলবো না, বা আমি বলবো যে পেপার পত্রিকা বা হচ্ছে আপনার পড়াশোনার মধ্যে থেকে আসবে। দেন হচ্ছে ইউএন থেকে কোশ্চেন পড়বেনি। তারপর হচ্ছে ইউএন এর যে অঙ্গ সংস্থাগুলি আছে সেখান থেকে যেসব কোশ্চেন আছে সেগুলো তো পড়বেনি। দেন হচ্ছে বিভিন্ন যে অর্গানাইজেশনগুলি আছে তাদের কি সদর দপ্তর কই, এই জিনিসগুলি পড়বেন। দেন হচ্ছে আহ, জলবায়ু বিষয়ক যে সম্মেলন বা হচ্ছে কনভেনশন বা হচ্ছে বিভিন্ন ধরনের চুক্তি, এগুলি তো হচ্ছে আপনারা অবশ্যই পড়বেন। তারপরে সাম্প্রতিক সময় হচ্ছে ইউএসএ এর সাথে চায়নার যে সম্পর্ক, বিশেষ করে ইউএস এর সাথে ইউএস রিলেটেড যেই সমসাময়িক টপিকগুলো আছে সেগুলি পড়লেই হচ্ছে আপনার মোটামুটি কাভার হয়ে যাবে। তো আন্তর্জাতিক বিষয়গুলোতে হচ্ছে আমি ইম্পর্টেন্স দিয়েছিলাম হচ্ছে যেগুলি হচ্ছে আপনার একদম ধরাবাঁধা, মানে হচ্ছে যেমন ইউনাইটেড নেশনসের সদর দপ্তর, ইউনাইটেড নেশনসের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। এখন ইউনাইটেড নেশনসের সদর দপ্তর নিউ ইয়র্ক থেকে তো চেঞ্জ হবে না, চেঞ্জ হলে তখন আমরা জানতে পারবো, ঠিক আছে। তো যেগুলি হচ্ছে একদম ধরাবাঁধা, যেগুলো একদম এক্সাক্ট জিনিসপত্র, সেগুলি হচ্ছে আগে কমপ্লিট করে ফেলবেন। এরপরে সমসাময়িক বিষয়গুলি তো হচ্ছে আপনার পেপার পড়ছেন বা পত্রিকা পড়ছেন, বা হচ্ছে আপনার ফেসবুক স্ক্রলিং করছেন, বিভিন্ন ধরনের হচ্ছে যে আপনার বিসিএস এর কোচিংগুলি আছে, সে তারা হচ্ছে রেগুলার বেসিসে হচ্ছে আপনার আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলির বিভিন্ন ধরনের টপিকস নিয়ে তারা হচ্ছে আপনার এমসিকিউ বানিয়ে দিচ্ছে। সো ওই জিনিসগুলি পড়লে হচ্ছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলির একটা সম্যক আপনারা ধারণা এখান থেকে পাবেন। এবং এরপর আসে ভূগোলের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি খুব সুন্দর করে পড়েন, তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলে সুন্দর করে পড়লে সেখানে মার্ক থাকে 10। এই 10 মার্কে হচ্ছে 3-4 আপনারা এমনিতেই পাবেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সুন্দর করে পড়া মানে কি, একটু ডিটেলস কিভাবে কি আছে সেই জিনিসগুলো আপনি পড়বেন। এছাড়া হচ্ছে আমি যদি বলি, তাহলে 1 নম্বর চ্যাপ্টার যে বাংলাদেশের এবং অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশ, আর্থসামাজিক অবস্থা, এই জিনিসগুলি পড়বেন। দেন হচ্ছে আপনার দুর্যোগ ব্যবস্থাপনা, যেটা 5 নম্বর চ্যাপ্টার, দুর্যোগ ব্যবস্থাপনা, ঠিক আছে। এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে পড়বেন। দেন হচ্ছে আপনার 3 নম্বর চ্যাপ্টার আছে বাংলাদেশের প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জগুলি। এই পরিবেশ প্রকৃতি যেটা আছে না, এই পরিবেশ প্রকৃতি যখন হচ্ছে আপনার ওই আন্তর্জাতিক বিষয়গুলির একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। হ্যাঁ, এটা যখন পড়বেন, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি হচ্ছে এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 4 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা যখন পড়বেন তখনই হচ্ছে দেখবেন যে হচ্ছে আপনার ভূগোলের
3 নাম্বার চ্যাপ্টার পরিবেশ বিষয়ক অনেকখানি অংশ কাভার হয়ে যাবে, বিশেষ করে হচ্ছে আপনার এবং হচ্ছে ইন্টারন্যাশনাল ভার্সে 5 নাম্বার চ্যাপ্টার। 5 নাম্বার চ্যাপ্টার কোনটা আছে? 5 নাম্বার চ্যাপ্টার আছে হচ্ছে আপনার আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, ঠিক আছে? আর তো আন্তর্জাতিক সংগঠনসমূহের মধ্যে হচ্ছে পরিবেশের অনেক বিষয়পত্র চলে আসবে। তো ভূগোলের ক্ষেত্রে যদি আমি বলি, আপনি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি যদি আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি যদি হচ্ছে আপনি সুন্দর করে করেন, তাহলে সেখান থেকে 2, 3, 4 মার্ক হচ্ছে আপনি ইজিলি পাবেন। এবং এর বাইরে হচ্ছে চ্যাপ্টার 1, 3 এবং 5, এই 3টা চ্যাপ্টার খুব ভালো করে পড়বেন। হ্যাঁ, বাকি চ্যাপ্টার সবই তো পড়বেন, বাট হচ্ছে এই 3টা চ্যাপ্টার খুব সুন্দর করে পড়লে হচ্ছে আপনার ভূগোলের একটা ভালো একটা বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি আসি আপনার হচ্ছে সাধারণ বিজ্ঞান, আমি আপনাদেরকে একটা বলি, সাধারণ বিজ্ঞানের সিলেবাস ধরে সাধারণ বিজ্ঞানের সিলেবাস ধরে যে কোনো একটা বই, সাধারণ বিজ্ঞানের সিলেবাস ধরে যে কোনো একটা বই, সাধারণ বিজ্ঞানের সিলেবাস যে কোনো একটা বই পড়বেন। আপনার হচ্ছে আপনি হচ্ছে উত্তরণের বই পড়তেছেন, তো উত্তরণের বই কভার করেন। আপনি হচ্ছে সায়েন্স আওয়ার পড়তেছেন, সায়েন্স আওয়ারই কভার করেন। আপনি জর্জ MP3 সিরিজ পড়তেছেন, আপনি জর্জ MP3 সিরিজই কভার করেন। কারণ হচ্ছে কি, সাধারণ বিজ্ঞানে আমার 45 এবং 46 BCS এর যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি বলতে পারি সাধারণ বিজ্ঞানে আপনারা যা পড়বেন একদম এক্সাক্ট ওরকম আসে না, ঠিক আছে? একদম এক্সাক্ট ওরকম আসে না। সেখান থেকে এক্সাক্ট আসে হচ্ছে মনে করেন যে 4টা বা 5টা আসে, এবং বাকি কোশ্চেনগুলি এমনভাবে আসে সেগুলি হচ্ছে আপনার ধারণা করে লিখতে হবে, বা হচ্ছে আপনার যে কৌশল খাটাতে হবে, বা হচ্ছে আপনার বাস্তবিক জীবনে যে প্রয়োগ, যে বিজ্ঞানগুলি প্রায়োগিক বিজ্ঞান, সেই জিনিসগুলো থেকে কোশ্চেন আসে, যেগুলো হচ্ছে আপনি যখন দেখবেন পড়বেন তখন হচ্ছে আপনি উত্তর করতে পারেন। তো আমি আপনাকে যেটা বলবো, যে কোনো একটা বই সেটা সলভ করবেন। আপনার যে কোনো একটা বই হচ্ছে আপনি 20 বার রিভিশন দেন, 10 বার রিভিশন দেন, 5 বার রিভিশন দেন। একটা বই 5 বার, 10 বার, 15 বার রিভিশন দেওয়া হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 10টা বই আলাদা আলাদা বই পড়ার ক্ষেত্রে, কারণ 10টা আলাদা আলাদা বই আলাদা আলাদা ইনফরমেশন থাকতে পারে, আলাদা আলাদাভাবে সাজানো থাকতে পারে, সেগুলি পড়তে গেলে হচ্ছে আপনার মাথা গুলিয়ে যেতে পারে, ঠিক আছে? এবং কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে হচ্ছে আমার সেম সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে কোনো একটা বই গো থ্রু করেন, থরলি গো থ্রু করেন, এবং সিলেবাস ধরে গো থ্রু করেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি পড়েন। ইনশাল্লাহ এখান থেকে হচ্ছে আপনার এইভাবে যদি পড়েন, মোটামুটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়লে হচ্ছে 4-5 নাম্বার চলে আসবে। এবং হচ্ছে বিশেষ করে যে সিলেবাস যেভাবে দেওয়া আছে, সিলেবাস কিন্তু হচ্ছে আপনার একটা ভেইগ কথাবার্তা, ভেইগ সিলেবাস আপনি বলতে পারেন। যেমন হচ্ছে তথ্য প্রযুক্তিতে কি হচ্ছে আপনার আমার কাছে তো মনে হয় না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু আছে, ঠিক আছে? কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে, এবং অবশ্যই এসেছিল, এবং অবশ্যই ভবিষ্যতেও আসবে। ব্লক চেইন টেকনোলজি নিয়ে কোশ্চেন আসতে পারে, আপনার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোশ্চেন আসতে পারে, এলন মাস্কের ব্যাপার নিয়ে কোশ্চেন আসতে পারে, এনভিডি নিয়ে কোশ্চেন আসতে পারে, তারপর হচ্ছে তাইওয়ানের যে সেমিকন্ডাক্টর কোম্পানি, সেগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? সো এটা একটা ভেইগ। তো আমি আপনাদেরকে বলবো, কম্পিউটার তথ্য প্রযুক্তির যেই অংশটা আছে, সেটা হচ্ছে যে কোনো একটা বই সিলেক্ট করে আপনারা টোটালটা গো থ্রু করেন, তাহলেই হচ্ছে আপনারা এমন একটা সম্যক ধারণা পারবেন, সেখান থেকে হচ্ছে 15তে অ্যাটলিস্ট 7 বা 8 পাওয়ার মতো হচ্ছে আপনাদের ক্যাপাবিলিটি হবে। এবং বাকি যে কোশ্চেনগুলো থাকবে, বাকি যে 7-8টা কোশ্চেন থাকবে, সেই 7-8টা কোশ্চেন আমার কাছে পার্সোনালি মনে হয়, আমার যে প্রিপারেশন ছিল, এখানে অন্য কারো কথা বলছি না, ওই কোশ্চেনগুলো আমি জীবনে দেখি নাই, বাট হচ্ছে কি, ওই কোশ্চেনগুলি পড়ে আপনি যখন উত্তরগুলি দেখবেন, ওই কোশ্চেনগুলো আপনার পরিচিত থাকবে, ওই কোশ্চেনগুলো আপনার 100% পরিচিত থাকবে, বাট হচ্ছে আপনি জীবনে দেখেন নাই, ঠিক আছে? বইতে দেখেন নাই, সেটা হচ্ছে আপনার পরিচিত, কোনো না কোনো ভাবে দেখছেন, পত্রিকায় দেখছেন, বা হচ্ছে ফেসবুকে দেখছেন, বা ইউটিউবে দেখছেন, ঠিক আছে? তো ওই কোশ্চেনগুলি হচ্ছে আপনার পরিচিত থাকবে, এবং একটু একটু মাথা খাটলে হচ্ছে এই কোশ্চেনগুলির অ্যান্সার আপনারা ইজিলি পারবেন। সো আমি বলবো যে আপনারা এই এইভাবে হচ্ছে সিলেবাস ধরে প্রিভিয়াস এর কোশ্চেনগুলি সলভ করেন, এবং হচ্ছে একটু আশেপাশে একটু খোঁজ খবর রাখেন কিভাবে কি হচ্ছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে, তাহলে আপনাদের মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন এক্ষেত্রে হচ্ছে আপনারা হয়ে যাবে। এখন গাণিতিক যুক্তির ক্ষেত্রে যদি আসি, যুক্তির ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখেন, এখানে গাণিতিক যুক্তির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে 5টা চ্যাপ্টার আছে। এখানে অ্যারিথমেটিক থেকে শুরু করে, মানে পাটিগণিত থেকে শুরু করে বীজগণিত দেন হচ্ছে জ্যামিতি, সব ধরনের টপিকস এখানে আছে। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা এইখানে যে 5টা চ্যাপ্টারের যে বাস্তব সংখ্যা, লসাগু গসাগু শতকরা বা বীজগাণিতিক সূত্রাবলী, পরে 3 নম্বরে যেমন সূচক লগারিদম, সমান্তরাল গুণোত্তর, অনুক্রম ধারা, রেখাকোণ ত্রিভুজ, সেট বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। তো আমি যে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, অনেকে বলে না বা বলতে চায় না, বা কেন বলে না যায় না, সেটা হচ্ছে অনেকে বলে যে আপনাকে হচ্ছে ক্লাস 7, 8, 9, 10 এর বইটা পড়তে। এখন আমিও আপনাকে বলবো যদি আপনার অফুরন্ত সময় থাকে, তাহলে আপনি 7, 8, 9, 10 এর বইগুলি হচ্ছে আপনি পড়ে সলভ করে ফেলেন। বাট আমি পার্সোনালি এটা হচ্ছে আমি প্রেফার করি না। আমি প্রেফার করি কোনটা? সেটা হচ্ছে, যেহেতু হচ্ছে প্রিলিমিনারি পাস করতে গেলে হচ্ছে আমার 170 পাওয়ার দরকার নেই, আমার দরকার 120 পাইলেই হচ্ছে এনাফ, কিছু কিছু ক্ষেত্রে 115 প্লাস পাইলেই হচ্ছে আমার এনাফ। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, যেমন আমি আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে যে, আমি আপনাদের বলেছিলাম যে হচ্ছে, যেহেতু ম্যাথসের প্রিপারেশন আমার ভালো ছিল, ম্যাথ আমার ওরকম পড়তে হয় নাই, বাট হচ্ছে পরীক্ষার আগে তো আমার কিছু কিছু বললাম যে হচ্ছে আপনার
সূচক লগারিদমের কিছু, কিছু হচ্ছে আপনার মুখস্থ টাইপ কিছু কোয়েশ্চেন আছে সেগুলো আমার দেখে যাওয়া লাগছে বা হচ্ছে দ্বিপদী সমীকরণ যেগুলি আছে সেগুলোর ক্ষেত্রে কিছু, কিছু যেমন কোনটি বাস্তব, কোনটি হচ্ছে আপনার এখানে নিশ্চয়ক কোনটা, কোনটা অবাস্তব, মূলগুলো অবাস্তব অসমান, মূলগুলি বাস্তব অসমান। এগুলি হচ্ছে তো এই আপনার আছে যেমন b² - 4ac = 0 হলে মূলগুলি কিরকম, greater than 0 হলে কিরকম, less than 0 হলে কিরকম। এগুলো একটু কিছুটা মুখস্থর মতো। সো এগুলো হচ্ছে আমাকে দেখে যেতে হয়েছে। তো আমার কাছে হচ্ছে উত্তরণের হচ্ছে একটা ম্যাথ বই ছিল, তো আমি সেখান থেকে সলভ করেছি। তো এখন হচ্ছে আমি আপনাকে 7, 8, 9, 10 এর বইটা কেন পড়তে বলবো না, কারণ হচ্ছে ওগুলি তো অবশ্যই যদি আপনি পড়তে পারেন সময় থাকে, আই অ্যাপ্রিসিয়েট ইট, ইউ গো ফর ইট। বাট আই উড সাজেস্ট ইউ টু গো ফর আ রেফারেন্স বুক। উত্তরণ হতে পারে, সেটা ম্যাথের যে কোনো বই হতে পারে। কারণ কি ওই বইগুলোতে কি হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে। আমি কিন্তু বারবার বলতেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। যেমন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হচ্ছে আপনি যখন বের করবেন, ঠিক আছে, সূচক ও লগারিদম দেখবেন, সূচক ও লগারিদম থেকে হচ্ছে আপনার প্রচুর কোশ্চেন আসে। 46 কোশ্চেন থাকে, ঠিক আছে। সূচক ও লগারিদম থেকে হচ্ছে আপনার প্রচুর কোশ্চেন আসে। তো যখন দেখবেন হচ্ছে সূচক ও লগারিদম থেকে আপনার প্রচুর কোশ্চেন আসে, তখন কিন্তু এমনিতেই হচ্ছে আপনি সূচক ও লগারিদমের ক্ষেত্রে হচ্ছে আপনি একটু ভালো করে প্রিপারেশন নেবেন, হ্যাঁ, খুব সুন্দর করে প্রিপারেশন নেবেন। যেমন হচ্ছে একটা যে 5 নম্বরে যেমন একটা আছে, যেমন হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে তো আমার কাছে মনে হয় না ওই ধরনের কোশ্চেন আছে। তো তখন হচ্ছে আপনি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো দেখবেন যে পরিসংখ্যান থেকে খুব কম কোশ্চেন, 1-2টা কোশ্চেন বা সূচক লগারিদম থেকে কম কোশ্চেন। তখন আপনি বুঝতে পারবেন যে কোন চ্যাপ্টারের ওয়েটটা কিরকম, কোন চ্যাপ্টারের ওয়েটটা কিরকম, মানে কোথায় কি পরিমাণ আপনি বেশি করে আপনার প্রেফারেন্স দিবেন এবং কোনটাতে হচ্ছে বেশি করে আপনার প্র্যাকটিস করলে আপনার জন্য ইফেক্টিভ একটা প্রিপারেশন হবে। তো প্রিভিয়াস এর কোশ্চেনগুলি পড়া আপনার জন্য মাস্ট, এবং আমি আপনাকে বলবো একটা রেফারেন্স বই ধরে আপনি ওইখানে সুন্দর করে সাজানো আছে। এই 5টা যে চ্যাপ্টার দেওয়া আছে, 5টা যে চ্যাপ্টার দেওয়া আছে হচ্ছে আপনার সিলেবাসে, এই 5টা চ্যাপ্টারই হচ্ছে আপনার যেকোনো একটা রেফারেন্স বইতে ওরা সুন্দর করে গুছিয়ে ওখানে করে দিয়েছে, একদম বেসিক সহ। ওরা কিন্তু হচ্ছে বই থেকেই তুলে এনে এখানে দিয়েছে, এমন না যে হচ্ছে 7 আর 9 এর বইতে যেগুলো আছে তারা এখানে ওরা কিছুই দেয় নাই। উল্টা হচ্ছে 7 আর 9 এর বইতে যে ইনফরমেশনগুলো তার থেকে বেশি ইনফরমেশন এখানে আছে। আপনার যদি ইনফরমেশন যদি পড়তে হয়, আপনি যদি প্র্যাকটিসের জন্য পড়তে হয়, অবশ্যই আপনি রেফারেন্স বই পড়েন। আপনার ওই বই পড়ার কোনো দরকার নেই। সো আমি বলবো একটা রেফারেন্স বই ঘেটে আপনি সিলেবাস ধরে ধরে কোন চ্যাপ্টার থেকে কি পরিমাণ কোশ্চেন আছে প্রিভিয়াস এর কোশ্চেনগুলি পড়ে যদি সলভ করেন, আপনার জন্য এটা সব থেকে বেশি হেল্পফুল হবে ওই 7 আর 9 বই পড়ার থেকে। আর মানসিক দক্ষতা হচ্ছে আপনি না পড়লেও হচ্ছে পাবেন। না পড়লেও হচ্ছে মনে করেন যে 15তে 10 পাবেন, আর পড়লেও হচ্ছে 15তে মনে করেন 12, 13, 14, 15। হ্যাঁ, হ্যাঁ, 12, 13, 14, 15 পাবেন। এখন যদি হচ্ছে 45 একটা কোশ্চেন ছিল যে মানসিক দক্ষতা, যে এখন পর্যন্ত কয়জন, মনে হয় কোশ্চেন ছিল এরকম, এখন পর্যন্ত কয়জন নারী নোবেল প্রাইজ পেয়েছে। এখন হচ্ছে এইটা মানসিক দক্ষতার মধ্যে পড়ে না। But I don't know why they gave it to that question, gave that question. I don't really know, and I don't know what was the reason behind it to give that question. But হচ্ছে ওরা দিয়েছে, এবং হচ্ছে ম্যাক্সিমামে হয়তো পারে নাই, যারা মুখস্থ করেছিল তারা পেরেছে। তো মানসিক দক্ষতার ক্ষেত্রে হচ্ছে আপনারা যখন ম্যাথসের প্রিপারেশন নিচ্ছেন, তখন বা তখন মানসিক দক্ষতার প্রিপারেশনটা হচ্ছে আপনার ম্যাথসের প্রিপারেশনের সাথে ইজিলি নিয়ে নিতে পারেন। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মডেল টেস্ট দেওয়া। সেটা হচ্ছে কি মডেল টেস্ট দেওয়া। মডেল টেস্ট দেওয়াটা কেন ইম্পর্টেন্ট? বিশেষ করে আমি হচ্ছে একটা আমি কোনো ধরনের তাদের কাছ থেকে টাকা পয়সা পাই নাই। আপনারা আমার ইউটিউব ভিডিও দেখে বুঝতে পারছেন যে খুব কম ভিউ। তো তার কাছে টাকা পয়সা পাওয়ার কোনো কোশ্চেনই আসে না। সেটা হচ্ছে লাইভ এমসিকিউ। লাইভ এমসিকিউতে আপনি যে কোনো একটা প্যাকেজ কেনেন, যে প্যাকেজটা কিনে হচ্ছে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেই প্যাকেজটা কিনে হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারেন। অথবা যদি মনে করেন আপনার প্রিপারেশন খুব ভালো, তো লাইভ এমসিকিউতে হচ্ছে আপনার প্রতি সপ্তাহে হচ্ছে আপনার একটা ফ্রি মডেল টেস্ট থাকে। ফ্রি মডেল টেস্ট থাকে। তো এই ফ্রি মডেল টেস্টটা যখন আপনি দিবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কি ধরনের ল্যাকিংস আছে। যেমন হচ্ছে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমি উইদাউট প্রিপারেশন দিলেও 65 to 85 পাইতাম, কিন্তু সেখানে হচ্ছে আমি 150 প্লাস লাগাই 65, 85 পাইতাম। পরবর্তীতে হয়েছিল কি, যেমন 46 এর কথাই বলি, 46 এর রিসেন্ট ছিল, 46 এ হচ্ছে আমি 152 দাগাইছিলাম, এবং আমার মার্ক আসছে 133.5। মানে হচ্ছে আমার নেগেটিভ মার্কিং খুব কমে গিয়েছিল। তো আপনাদের হচ্ছে এই জিনিসটা ট্রাই করতে হবে যে নেগেটিভ মার্কিং কিভাবে কমানো যায়। নেগেটিভ মার্ক যত কমাতে পারবেন তত বেশি ভালো। এবং আমি আপনাদেরকে কোশ্চেনের ক্ষেত্রে, পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে এটা হচ্ছে আবার আরেকটা ভিডিও করবো যে পরীক্ষার আগে কি করবেন। আমিও 47 পরীক্ষা দিব, ঠিক আছে, 47 বিসিএস এর প্রিলি দিব। তো হচ্ছে আমিও যেভাবে প্রিপারেশন নিচ্ছি বা প্রিপারেশন নিব, সেই জিনিসটা আপনাদেরকে বলবো। এবং পরীক্ষার সময় হয় কি যে 50-50 কিন্তু অনেক থাকে। এই 50-50 গুলি কিন্তু হচ্ছে কি, আপনি যখন দেখছেন 50-50 দুইটাতে বা তিনটাতে নিয়ে আসছেন, বিশেষ করে দুইটাতে নিয়ে আসছেন, সেগুলো বলি 50-50। তো ওগুলি হচ্ছে কি গোল মার্ক করে রাখবেন। ওই মনে করেন যে 5 নাম্বারটা হচ্ছে আপনার 50-50 গোল মার্ক করে রাখবেন। এই 50-50 গুলি দাগাবেন। এই 50-50 গুলি দাগালে হচ্ছে আপনার যদি লাক, ম্যাক্সিমাম ক্ষেত্রে লাক ভালো থাকে। যেটা হচ্ছে প্রথম দেখাতে হচ্ছে আপনি প্রেমে পড়ে গেছেন, প্রথম দেখাতে মনে হয়েছে যে আচ্ছা এটা কোশ্চেনের অ্যান্সার হতে পারে, সেই জিনিসটা দাগে দিয়ে আসবেন। সেক্ষেত্রে হচ্ছে এটা উড বি মোর জুডিশিয়াস। হ্যাঁ, উড বি মোর জুডিশিয়াস। বেশি চিন্তা করলে হচ্ছে ভুল হওয়ার পসিবিলিটি থাকবে।
তো আমি বলব যে হচ্ছে লাইভ এমসিকিউতে খুব লাইভ এমসিকিউ বা হচ্ছে আপনারা যেকোনো জায়গাতে, হ্যাঁ? আপনারা পরীক্ষা দেন, প্যাকেজ কিনে পরীক্ষা দেন এবং হচ্ছে আমি আপনাদেরকে বলব আম এই ইসের ক্ষেত্রে প্রিলিমিনারি ক্ষেত্রে হচ্ছে আপনারা অফলাইনে পরীক্ষা দিবেন না। অফলাইনে পরীক্ষা দিবেন না। অফলাইনে পরীক্ষা দিবেন না। অফলাইনে পরীক্ষা মাস্ট পরীক্ষা দিবেন না। সেটা হচ্ছে যত পরীক্ষা অনলাইনে পরীক্ষা দিবেন। কারণ প্রিলিমিনারি পরীক্ষা অফলাইনে পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে? আর এখন হচ্ছে লাইভ এমসিকিউ উত্তরণ বা কিছু কোচিং চ্যানেল দেখলাম তারা হচ্ছে ওই ওএমআর এর ব্যবস্থা করছে। ওএমআর স্ক্যান করে দিলেই ওরা হচ্ছে ওই রিয়েল পরীক্ষার একটা ফ্লেভার পাবেন। তো আপনারা অনলাইনে পরীক্ষা দিবেন। তো আশা করি আমার ভিডিও আপনার আশা করি আমার এই সাজেশনগুলি আপনার হচ্ছে ভালো লেগেছে। হ্যাঁ, সাজেশনগুলি খুব ভালো লেগেছে। সাজেশন অনুযায়ী হচ্ছে আপনারা একটু পড়ার ট্রাই করবেন দেখবেন এবং হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনার বাংলা কিভাবে পড়বেন, বাংলা কিভাবে পড়বেন, ইংলিশ কিভাবে পড়বেন, দেন হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স কিভাবে পড়বেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কিভাবে পড়বেন, আমরা কতটুকু পড়বেন, এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে সম্যক ধারণা দেওয়ার ট্রাই করবো। স্পেসিফিক মানে একেকটার জন্য একেকটা ভিডিও করবো হচ্ছে আমি 10-12 মিনিট বা যতটুকু সময় লাগে। তো ওই জিনিসগুলো দেখলে হচ্ছে আপনার ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে। যদি সেপ্টেম্বর মাসে পরীক্ষা, আমি ট্রাই করবো হচ্ছে আগামী 15-16 দিনের মধ্যেই হচ্ছে এই ভিডিওগুলো নিয়ে আসার। হোপফুলি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন যে হচ্ছে আমার কোথাও কোনো ভুল থাকলে কী ধরনের কি করতে পারি, বা হচ্ছে আপনারা যদি কিছু জানতে চান কোন টপিক নিয়ে আমি আইডিয়া দেবো সেই জিনিসটা আপনারা শেয়ার করতে পারেন। আর কাইন্ডলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।